Hello everyone, in this video we are going to discuss about the structure and function of cell. This is the lecture 1 যেখানে আমরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য বুঝবো এবং উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কি পার্থক্য সেটা আমরা বুঝবো। তো প্রোক্যারিওটিক কোষ বেসিক্যালি আমরা যেটা বলছি যে একটা সবচেয়ে থেকে সরলতম একটা গঠনমূলক একটা একক যেটা কোনখানে ব্যাকটেরিয়া তারপরে সায়ানোব্যাকটেরিয়া যেমন ব্লু গ্রিন এলগি এগুলোর মধ্যে পাওয়া যায়, যেটা ইউক্যারিওটিক কোষের তুলনায় এদের গঠন অনেকটা সহজ প্রকৃতির হয় এবং শারীরবৃত্তীয় দিক থেকে অত্যন্ত দক্ষ এবং তাদের গঠনগত দিক থেকে দেখতে গেলে তারা অনেকটা সরল আকৃতির হয়, সরল প্রকৃতির হয়। তাদের মধ্যে কোনো কোষ আবৃত কোনো কোষ অঙ্গাণু কোনো থাকে না বেশি। তাদের যে ক্রোমোজোমটা যেটা থাকে ডিএনএটা বা যে জিনগত বস্তু সেটা যে সাইটোপ্লাজমের মধ্যে ওপেন থাকে। তো প্রধান বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাদের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকবে না, পরিবর্তে যেটা থাকবে নিউক্লিয়ার। তাদের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা যেটা ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়ালটা কি থাকবে সাইটোপ্লাজমের মধ্যে ওপেন থাকবে। তাদের মধ্যে কোনো মেমব্রেন বাউন্ড কোনো অর্গানেল থাকবে না, যেরকম আমরা ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখব মাইটোকন্ড্রিয়া, গোলজি বডিস, তারপরে ক্লোরোপ্লাস্ট, তারপরে আমাদের ভ্যাকিউল বলবো বা মাইটোকন্ড্রিয়া বলবো। এ ধরনের কোনো কোষাবৃত কোনো অঙ্গাণু প্রোক্যারিওটিক কোষের মধ্যে আমরা দেখতে পাই না। তো তাদের মধ্যে যে রাইবোজোম থাকে, তো রাইবোজোম যেটা আছে যেটা 70S প্রকৃতির থাকবে। 70S প্রকৃতি যেটা 70S 50S আর প্লাস 30S, এই দুটা সাবইউনিট, একটা হলো আমাদের লার্জ সাবইউনিট, একটা স্মল সাবইউনিট, যেটা মিলে আমাদের রাইবোজোমটা তৈরি হয়, যেটা প্রোক্যারিওটিকের মধ্যে 70S রাইবোজোম আমরা বলতে থাকি। তো এস বেসিক্যালি একটা একক যেটা ভেদবার্গ ইউনিট বলা হয় আর কি। তো তাদের মধ্যে সেল ডিভিশন যে কোষ বিভাজনটা হবে বাইনারি ফিউশনের মাধ্যমে। একটা সেল থেকে ফিউশন হয়ে দুটা সেল তৈরি হবে, যেটাকে বলছি বাইনারি ফিউশন। তো কিছু কিছু কোষের মধ্যে আমরা মাল্টিপল ফিউশনও দেখতে পারি, যখন একটা কোষের মধ্যে অনেকগুলা কোষ তৈরি হবে, সেই কোষগুলা সেপারেট হয়ে একটা অনেকগুলা কোষ তৈরি করবে, সেটাকে আমরা বলছি মাল্টিপল ফিউশন। তো তাদের মধ্যে ডিএনএটা গোলাকার আকৃতির থাকবে, সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকবে। ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড এবং একটা গোলাকার আকৃতির থাকবে, যেটা প্রোক্যারিওটিকের মধ্যে প্রধান বৈশিষ্ট্য। যেখানে আমাদের ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা দেখব যেটার মধ্যে কি থাকে, একটা লিনিয়ার ফর্মে একটা লম্বা দণ্ডাকার আকৃতির আমাদের ডিএনএটা আমরা দেখতে পাবো। তাদের মধ্যে এই প্রধান জিনগত যে ডিএনএটা জেনেটিক মেটেরিয়াল, এটা ছাড়াও তাদের মধ্যে একটা অতিরিক্ত এক্সট্রা ডিএনএ থাকে, ডিএনএর ফ্র্যাগমেন্টস থাকবে, যেটাকে বলছি আমরা প্লাজমিড। আর প্লাজমিডের মেজর ফাংশনটা হলো তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রোভাইড করে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রোভাইড করে ব্যাকটেরিয়াকে, যে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের থেকে তাদেরকে বাঁচাতে সাহায্য করে, সেটা হলো আমাদের প্লাজমিড। তো যদি তার বিশেষ গঠনগত এক দিক থেকে একটু দেখি, তো সবচেয়ে থেকে বাইরের একটা আবরণ থাকে, যেটাকে বলছি আমরা সেল এনভেলপ বা সেল মেমব্রেন আমরা বলে থাকি, বা প্লাজমা মেমব্রেন আমরা বলে থাকি। তো বাইরের যে কাভারিংটা সেটা থাকে, সেটাকে বলছি আমরা গ্লাইকোক্যালিক্স অর ক্যাপসুল। একদম আউটার যে কাভারিং যেটা থাকছে সেটাকে বলছি আমরা গ্লাইকোক্যালিক্স। তার মাঝে থাকবে সেল ওয়াল থাকবে, সবচেয়ে বাইরেরটা হলো আমাদের গ্লাইকোক্যালিক্স। তার ভিতরে যেটা থাকবে হবে সেল ওয়াল। তার ভিতরে তৃতীয় আবরণটা থাকবে, যেটা হলো আমাদের সেল মেমব্রেন। এটা হলো আমাদের সেল মেমব্রেন। তো ওভারঅল যদি আমরা দেখি যে ব্যাকটেরিয়ার যে কোষটা তিনটা আবরণে থাকে। একদম বাইরের যেটা থাকে, যেটা একটু স্লাইম লেয়ার হিসেবে থাকে, স্লাইম লেয়ার একটু পিচ্ছল আকৃতির থাকে, সেটাকে বলছি আমরা ক্যাপসুল অর গ্লাইকোক্যালিক্স। তার ভিতরে একটা থাকবে যেটা হলো পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। তো ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি থাকবে। তার ভিতরে থাকবে প্লাজমা মেমব্রেন, যেটা ফ্লুইড মোজাইক মেমব্রেন আমরা বলে থাকি। সেটা আমরা এরপরের লেকচারে আমরা ডিটেলসে ডিসকাস করব যে প্লাজমা মেমব্রেনের বেসিক কী গঠনবলী আছে এবং তারা কীভাবে কী কাজে অংশগ্রহণ করছে। তো তাদের মধ্যে যে প্লাজমা মেমব্রেন, তারা রেসপিরেশনে কাজ করছে, তারপরে পরিবহন
নিয়ন্ত্রণও কাজ করছে। মানে যেহেতু একটা সিম্পল একটা কোষ, সেটার মধ্যে যে মিডিয়ামটার মধ্যে যেটা গ্রো হচ্ছে, মেইনলি লিকুইড মিডিয়ামের মধ্যে তারা গ্রো করে, তো তারা ওই মিডিয়াম থেকে তারা যে খাবারগুলা নেবে প্লাস যে এক্সক্রিটরি প্রোডাক্ট যেগুলো ওয়েস্ট প্রোডাক্টগুলো সেগুলো তার কোষ থেকে বের করে দেবে। সো সবগুলো রেগুলেট করছে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা হলো প্লাজমা মেমব্রেন। তার মধ্যে সাইটোপ্লাজমটা বেসিক্যালি একটা জেলির মতন একটা তরল, যেটার মধ্যে ডিফারেন্ট মেটাবলিক মেটাবলিক বিক্রিয়া বলতে আমাদের যেরকম ধরো গ্লাইকোলাইসিস পড়ছি আমরা, তারপরে যে ডিফারেন্ট রেসপিরেটরি পাথওয়ে হোক বা ডিফারেন্ট টাইপসের যেরকম আদার টাইপ অফ অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে, ক্যাটাবলিক হতে পারে, অ্যানাবলিক হতে পারে, যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটি সবগুলো সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে। কারণ তার মধ্যে আলাদা কোনো কোষ সংজ্ঞানু নেই। যেরকম ইউক্যারিওটিক কোষের মধ্যে যেরকম আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকে, প্রোক্যারিওটিকের মধ্যে এরকম কোনো আলাদা কম্পার্টমেন্ট থাকে না। তো তাদের আলাদা কোনো সাইটোস্কেলিটনও থাকে না। সাইটোস্কেলিটন যেটা কোষটাকে আলাদাভাবে একটা আকৃতি প্রোভাইড করবে, যেরকম প্লান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, কিন্তু এখানের মধ্যে এরকমভাবে কোনো আলাদা কোনো থাকে না। তার মধ্যে নিউক্লিয়েট যেটা বললাম, যে ডিএনএটা সাইটোপ্লাজমের মধ্যে ওপেন থাকে, তাদের মধ্যে কোনো মেমব্রেন থাকে না। তো তাদের মধ্যে একটা সার্কুলার ডিএনএ থাকে, আর ডিএনএটা একটা হালকা একটা প্রোটিন কাভারিং থাকে, তার মধ্যে প্রোটিন দ্বারা আবৃত থাকে, সেটাকে বলছি আমরা নিউক্লিয়েট। সো ব্যাকটেরিয়াল যে ডিএনএ সেটাকে বলছি আমরা নিউক্লিয়েট, অ্যান্ড ব্যাকটেরিয়াল ডিএনএটা নর্মালি গোলাকৃতির হয়। তার মধ্যে যেটা বললাম প্লাজমিড থাকে। প্লাজমিড হলো যে বেসিক যে ডিএনএটা নিউক্লিয়েট ছাড়া, নিউক্লিয়েট যেটা হলো তার প্রধান জিনগত বস্তু, এটা ছাড়া তাদের মধ্যে আলাদা আরেকটা সার্কুলার ডিএনএ থাকবে, আরেকটা সার্কুলার ডিএনএ থাকে, সেটাকে বলছি আমরা প্লাজমিড, তাকে বলছি আমরা প্লাজমিড। যেটা মেইন কাজ হলো তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রোভাইড করে, অ্যান্টিবায়োটিকের এগেনস্টে তাদেরকে সুরক্ষা প্রদান করে। তো প্লাজমিডের প্রধান কাজ হলো অ্যান্টিবায়োটিক এর এগেনস্টে সুরক্ষা দেওয়া। তাছাড়া তাদের মধ্যে আছে যে আমরা রাইবোজোম। তো ব্যাকটেরিয়াল রাইবোজোম আমরা জানি 70S প্রকৃতির থাকে, তার মধ্যে একটা 50S, বড় সাব ইউনিটটা 50S, ছোটো সাব ইউনিটটা 30S এর থাকে। তার মধ্যে পলিজোম থাকতে পারে, পলিজোম আকারে থাকে। তারপর মেসোজোম বেসিক্যালি নর্মালি যখন প্লাজমা মেমব্রেনটা, ভিতরের প্লাজমা মেমব্রেনটা এরকমভাবে ইনফোল্ডিং হয়, ভিতরের দিকে একটু খাঁচের মতন তৈরি করে, সেটাকে বলছি আমরা মেসোজোমস। যেগুলো প্লাজমা মেমব্রেনটা একটু ভিতরের দিকে খাঁচের মতন যখন তৈরি করবে, সেই স্ট্রাকচারটাকে বলছি আমরা, আকৃতিকে বলছি আমরা মেসোজোম। তারা সেল ডিভিশন, তারপর রেসপিরেশন, তারপরে সিক্রেশন, এসবে ভূমিকা কাজ করবে। এসবে তাদের প্রধান ভূমিকা। রেসপিরেশনে কাজ করতে পারে, কোনো সিক্রেশন, কোনো যে ওয়েস্ট প্রোডাক্টগুলো সিক্রেট করার জন্য এই মেসোজোমগুলো প্রধান কাজ তাদের। ফ্লাজেলা থাকবে, ফিমব্রি আর পিলি, 3 ধরনের তাদের মধ্যে। আমরা যদি ভালো করে ছবিটার মধ্যে দেখি, সবচেয়ে থেকে বড় যে একটা লেজের মতন আছে যেটা, সেটাকে বলছি আমরা প্লাজেলা। আর এটা ফ্লাজেলাটা তাদের মোবিলিটি প্রোভাইড করে। মোবিলিটি মানে একটা জায়গাতে আরেকটা জায়গাতে স্থানান্তর করতে সাহায্য করে, একটা জায়গাতে আরেকটা জায়গাতে চলাচল করতে সাহায্য করে। তাছাড়া ফিমব্রি যেটা ফ্লাজেলার থেকে অনেকটা ছোট, বাট পিলির থেকে অনেকটা লম্বা হবে। সেগুলা কি করে, তারা ব্যাকটেরিয়া যারা কি যখন গ্রো করবে অন্যান্য একটা হোস্টের সারফেসের সাথে অ্যাটাচ হয়, যেটা মানে বলছি আমরা সাবস্ট্রেটাম, মানে যেই সারফেসটার মধ্যে ব্যাকটেরিয়াটা থেকে ওই সারফেস থেকে নিউট্রিশন নেবে, তো ওইটাকে বলছি আমরা সাবস্ট্রেটাম। তো ফিমরিগুলা কি করছে, ওই সাবস্ট্রেটামের মধ্যে অ্যাটাচ হতে সাহায্য করে, ওই বস্তুটার মধ্যে তার আটকে যেতে সাহায্য করে, সেটাকে বলছি আমরা, সেই জন্য সংযুক্তি বা অ্যাটাচমেন্টে হেল্প করে, আর অ্যাঙ্করিং প্রোভাইড করে। আর পিলি সেটা নর্মালি ডিএনএ ট্রান্সফার হেল্প করছে, যেটা কনজুগেশনের মধ্যে একটা পিলি, যেটা একটা ওপেন টিউবের মতন স্ট্রাকচার তৈরি করবে, যেটার মধ্যে দিয়ে ডিএনএটা একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হবে, যেটাকে বলছি আমরা কনজুগেশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার মধ্যে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ডিএনএটা বা জিনগত বস্তুটা ট্রান্সফার হয়। এখন যদি আমরা দেখি ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা দুইটা আমরা দেখব। একটা হলো আমাদের উদ্ভিদ কোষ, যেটি প্লান্ট সেল, আর একটা হলো আমাদের অ্যানিম্যাল সেল, প্রাণী কোষ। এই দুইটার কি প্রধান বৈশিষ্ট্যগুলো সেটা আমরা দেখব। তো প্রথমে যদি আমরা দেখি যে প্লান্ট সেল বা একটা উদ্ভিদ কোষ, তো
উদ্ভিদ কোষে আগে আমরা দেখি, যেটা এখন আমরা যেটা ডিসকাস করলাম প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের মধ্যে যেটা আমরা দেখব, ইউক্যারিওটিক কোষের প্রধান বৈশিষ্ট্যটা কি? ইউক্যারিওটিক কোষ একটা জটিলগত থাকে, জটিল গঠনগত একটা কোষ, যেটার মধ্যে নিউক্লিয়াস সহ বিভিন্ন ধরনের সেল অর্গানেলস থাকে, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকে। তো কোষ অঙ্গাণুগুলো কীরকম যদি আমরা দেখি, নিউক্লিয়াস হলো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাজমিড, নিউক্লিয়াস, তারপরে গোলজি, মাইটোকন্ড্রিয়া, পেরক্সিজোম, প্লাস্টিডস, ক্লোরোপ্লাস্ট, তাছাড়া আরও অনেক ধরনের সেল অর্গানেলসগুলো তাদের মধ্যে থাকছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে। তো যেটা প্রোক্যারিওটিক কোষের মধ্যে আমরা এরকম কোনো সেল অর্গানেলস আমরা দেখতে পাই নাই, কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যে বিভিন্ন ধরনের কোষ আবৃত কোষ অঙ্গাণু থাকছে। তো সেটা হলো ইউক্যারিওটিক কোষের একটা প্রধান বৈশিষ্ট্য। তো একটা স্পষ্ট তাদের মধ্যে প্রধান বৈশিষ্ট্য যদি করি আমরা, নিউক্লিয়াস বর্তমান আছে, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস থাকছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া এগুলা। তারপরে সেল ওয়াল থাকবে, যেটা উদ্ভিদ কোষের মধ্যে থাকছে, যেটা সেলুলোজ দ্বারা তৈরি। কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে যেটা ছিল আমাদের পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি ছিল, কিন্তু উদ্ভিদের যে সেল ওয়ালটা সেটা আমাদের সেলুলোজ দিয়ে তৈরি। এটা আবার যদি আমরা ছত্রাকের কথাটা দেখি, ছত্রাকের মধ্যে আমাদের কাইটিন দিয়ে তৈরি, সেটা আমরা পরের স্লাইডে আমরা দেখব, যখন সেল ওয়ালটা আমরা আলাদাভাবে যখন ডিসকাস করব তখন দেখব। তো এটা ছাড়া কি আছে, তার মধ্যে উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা ফটোসিনথেসিসে কাজ করছে, হালক সংশ্লেষে কাজ করছে। তাছাড়া উদ্ভিদ কোষের এক বা একাধিক বড় ভ্যাকুল থাকে, মেইনলি একটা বিরাট বড় একটা ওপেনিং, একটা খালি জায়গা থাকে, যেটাকে বলছি আমরা ভ্যাকুল, যেটা প্রাণী কোষের মধ্যে থাকে না। তখন ওভারঅল আমরা যদি দেখি কী কী জিনিস আমরা পাচ্ছি, সেল ওয়াল থাকবে, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল থাকবে উদ্ভিদ কোষের মধ্যে। তো উদ্ভিদ কোষের মধ্যে কী কী সেল ওয়ালের উপাদান, সেলুলোজ থাকতে পারে, হেমিসেলুলোজ থাকতে পারে, পেকটিন, লিগনিন। তো এগুলো হলো মেইনলি সেল ওয়াল, যেটা বাইরের কাভারিংটা। যদিও এটা অ্যানিম্যাল সেলের মধ্যে আমাদের এই সেল ওয়ালটা থাকবে না, সেটা প্লান্ট সেলের মধ্যে থাকবে, ঠিক আছে? এটা অ্যানিম্যাল সেল হবে। আমরা এটার মধ্যে আমরা যেরকম দেখলাম যে সেল ওয়ালটা থাকবে, এই যে সেল ওয়ালটা আমরা কী দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি হবে, হেমিসেলুলোজ, পেকটিন আর লিগনিন দিয়ে। তারপরে থাকবে এটা হলো প্লাজমা মেমব্রেন, যেটা প্লান্ট আর অ্যানিম্যাল সেল দুটোটার মধ্যে কমন, প্লাজমা মেমব্রেন বেসিক্যালি যেটা একটা ফ্লুইড মোজাইক মডেল, যেটা সিঙ্গার এন্ড নিকলসন এই মডেলটা দিয়েছে, সেটা আমরা ইন ডিটেলসে এরপরের স্লাইডে লেকচারে আমরা ডিসকাস করব, যে প্লাজমা মেমব্রেনের কী কী স্ট্রাকচার, তার মধ্যে কী কী জিনিস আছে সেটা আমরা ডিসকাস করব। এখন জাস্ট আমরা প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে কী কী জিনিস আছে সেই জিনিসগুলো একটু ডিসকাস করছি। তো তাছাড়া আছে সাইটোপ্লাজমের মধ্যে মেইনলি যেটা লিকুইড পোর্শন, লিকুইড ম্যাট্রিক্স, যেটা যে তরল জাতীয় যে উপাদানগুলো আছে, সেটার মধ্যে আমাদের সব মেটাবলিক অ্যানাবলিক অ্যাক্টিভিটি সবগুলো হচ্ছে, সব মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে। তারপরে নিউক্লিয়াস, একটা পর্দাবৃত নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়ার এনভেলপ থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস অ্যান্ড ক্রোমাটিন, এই সবগুলো মিলে নিউক্লিয়াসটা তৈরি। তো নিউক্লিয়াসের মধ্যে আমাদের কী হচ্ছে, জিন ট্রান্সক্রিপশন, জিনের রেপ্লিকেশন থেকে জেনেটিক কন্ট্রোল, সব কিছু, যে মানে কোষের যে প্রধান, মানে আমরা যদি বলি ব্রেইন হলো আমাদের নিউক্লিয়াস। তা নিউক্লিয়াসের সাথে একটা অর্গানেলস থাকে এরকমভাবে স্টেক লাইক স্ট্রাকচার যেটা থাকে, যেটাকে বলছি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখব, একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটার মধ্যে কি থাকে, কোনো রাইবোজোম অ্যাটাচ থাকবে না, কিন্তু যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার আবরণটার মধ্যে, কাভারিংটার মধ্যে রাইবোজোম অ্যাটাচ থাকে, যার জন্য তার সারফেসটা একটু রাফ হয়ে যায়, সেই জন্য সেটাকে বলছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা মেইনলি যেহেতু রাইবোজোম অ্যাটাচ থাকে তাদের মধ্যে, তারা প্রোটিন সিনথেসিসে কাজ করছে, প্রোটিন সিনথেসিস। whereas in case of smooth endoplasmic reticulum there is no ribosome attached on the surface. So what is the function of smooth endoplasmic reticulum? They are involved in lipid synthesis, steroid synthesis করছে, তারপরে ডিটক্সিফিকেশন। তো লিপিড তৈরিটা হচ্ছে আমাদের
স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। তাছাড়া স্টেরয়েড হরমোন যে হরমোনগুলো সেগুলো সিনথেসিস হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাছাড়া আমাদের বডির মধ্যে যে বিভিন্ন ঔষধিগুলা যেগুলা বা বিভিন্ন ধরনের আদার কেমিক্যালগুলা যেগুলা সেগুলা নষ্ট করা বা কোষ থেকে সেগুলাকে ডেস্ট্রয় করে দেওয়া, সেটার কাজ করছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ ডিটক্সিফিকেশন অফ ড্রাগস। নাও তাছাড়া আরেকটা অর্গানেলস আছে যেটাকে বলছি আমরা গোলজি অপারেটাস, যেটাকে আমরা ডিকটিওজোমও বলি। তো গোলজি অপারেটাস যেটা এখানে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার কাছাকাছি থাকে, সেটাও একটা স্টেক লাইক স্ট্রাকচার থাকে। তো গোলজির প্রধান কাজ কি? প্রধান কাজ হলো প্রোটিন মডিফিকেশন, প্রোটিনটাকে মডিফাই করা। নর্মালি রাইবোজোম যেটা তৈরি করছে এরকমভাবে অ্যামাইনো অ্যাসিডের একটা চেইন তৈরি করবে। তো এই চেইনটা থেকে যেটা হলো প্রাইমারি স্ট্রাকচার হবে, তারপরে এটা এমন সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করবে যেটা আলফা হেলিক্স আর বিটা শিট, তারপরে সেটা এরকমভাবে গ্লোবিউলার সাব ইউনিট তৈরি করবে। তো এই যে ফোল্ডিংগুলো হচ্ছে, প্রোটিনের যে মডিফিকেশনগুলো হচ্ছে, তাছাড়া প্রোটিনের মধ্যে ডিফারেন্ট অন্যান্য সাব গ্রুপ অ্যাড করা, সবগুলো করছে আমাদের গোলজি। তারপরে তার প্যাকেজিং করে, তারপরে ভেসিক্যাল সিক্রেশন। তো এবার প্রোটিন যেটা এই কোষের মধ্যে তৈরি হচ্ছে, এই প্রোটিনটা অন্য একটা জায়গাতে যদি কাজ করতে হয়, ওই কোষের বা ওই উদ্ভিদ বা প্রাণীটার যে একটা কোষের মধ্যে তৈরি হচ্ছে, একটা অঙ্গাণুর মধ্যে তৈরি হচ্ছে, সেটা আরেকটা পার্টে, বডির আরেকটা পার্টে গিয়ে কাজ করবে। তো সেই জন্য ওই প্রোটিনটাকে ওই জায়গাতে পাঠানোর জন্য তাকে একদম প্যাকেজ করে পাঠাতে হয়। যেরকম আমরা কোনো একটা পার্সেল যদি পাঠাই একটা জায়গাতে আরেকটা জায়গায়, সেটাকে ভালো করে প্যাকিং করে তারপরে আমাদের পাঠাতে হয়। তার মধ্যে আমাদের সিগন্যাল বাগেরা সব কিছু দেওয়া থাকে, যে অ্যাড্রেস বাগেরা সব কিছু দেওয়া থাকে। তো সেমভাবে গোলজিও সেটা করছে, যে একটা প্যাকিং করবে, তার মধ্যে একটা সিগন্যালও থাকবে যে এটা কোন জায়গাতে যাবে, অ্যান্ড কোষের মধ্যে তার ওই বাকি কম্পোনেন্টগুলো থাকে সেই জায়গার মধ্যে ট্রান্সফার করতে সাহায্য করবে। তো মেইনলি সিক্রেটরি ফাংশনে কাজ করছে। নেক্সট আছে আমাদের মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলছি, কারণ কি না সেলের যে পরিমাণ এনার্জি দরকার হবে, শক্তি দরকার হবে, সব কিছু তৈরি হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সেই জন্য তাকে আমরা পাওয়ার হাউস বলছি বা শক্তি ঘরও যেটাকে বলা হয়। কারণ কি, সেটা যে কোষের যে শক্তি আসছে কোথা থেকে? এটিপি থেকে। তো এটিপি হলো মেইন সেলের একটা এনার্জি কারেন্সি। তো যেহেতু এটিপি তৈরিটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, দ্যাটস ওয়াই উই আর কলিং মাইটোকন্ড্রিয়া অ্যাজ এ পাওয়ার হাউস অফ দ্য সেল। তো মাইটোকন্ড্রিয়া হ্যাজ ইটস ওন ডিএনএ, তার মধ্যে নিজস্ব একটা ডিএনএ থাকবে, সার্কুলার ডিএনএ। তার মধ্যে 70S রাইবোজোম থাকবে, এটা উদ্ভিদ কোষের মধ্যে 70S রাইবোজোম থাকে। প্রাণী কোষের মধ্যে আমরা 55S রাইবোজোম আমরা দেখতে পাবো ইন কেস অফ মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেটা থাকে। তাছাড়া উদ্ভিদ কোষের মধ্যে আরেকটা জিনিস থাকে যেটা হলো প্লাস্টিড। অ্যানিমাল কোষের মধ্যে বা প্রাণী কোষের মধ্যে সেটা থাকে না। তো প্লাস্টিড এখানের মধ্যে 2-3 রকমের প্লাস্টিড আমরা দেখতে পাই। একটা হলো ক্রোমোপ্লাস্টিড, যেটার মধ্যে পিগমেন্টস থাকবো, যেটা কালারফুল পিগমেন্টস, মানে যেটা ফটোসিনথেসিস করতে পারছে, যেটা গ্রিন পিগমেন্ট আমরা বলছি, দ্যাট ইজ ফটোসিনথেসিস, ইনভলভ ইন ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মধ্যে যেটা কাজ করছে। ক্রোমোপ্লাস্ট, সেটা ছাড়া যেরকম ক্যারোটিনয়েডস থাকবে, তাছাড়া জেন্টোফিল, এরকম ধরনের ডিফারেন্ট টাইপস অফ পিগমেন্ট সিস্টেম যেগুলো স্টোর করে রাখবে, সেটা হলো ক্রোমোপ্লাস্ট। তারপরে তাছাড়া যেটা স্টার্চ স্টোরেজ হিসেবে কাজ করবে, তাদেরকে বলছি আমরা অ্যামাইলোপ্লাস্ট। সো দের আর ডিফারেন্ট টাইপস অফ plastids that we can see in the mainly present in the plant cell, not in the animal cell. তাছাড়া ভ্যাকিউল একটা যে কাভারিংটা আমরা এর আগে স্লাইডে দেখেছিলাম, এই যে ভ্যাকিউলটার এই যে মেমব্রেনটাকে বলছি আমরা টোনোপ্লাস্ট। তো আর সব কোশ্চেনের মধ্যে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে আমরা দেখেছি যে ভ্যাকিউলের যে কাভারিংটা তাকে কি বলা হয় বা টোনোপ্লাস্ট কি। তো টোনোপ্লাস্ট হলো বেসিক্যালি যে ভ্যাকিউলটা যে মেমব্রেন দ্বারা কাভার থাকে, যে আবৃত থাকে, সেটাকে বলছি আমরা টোনোপ্লাস্ট। তো ভ্যাকিউলটা টোনোপ্লাস্ট দ্বারা আবৃত থাকে। তো ভ্যাকিউলের কাজ কি? ভ্যাকিউল হলো মানে উদ্ভিদ বা প্রাণী তার কোষের যে জলের ভারসাম্যটা বজায় রাখা বা টার্গিডিটিটা রক্ষা করা। টার্গিডিটি মিনস সেলটা যখন ফুলে যাবে, তো ওই ভ্যাকিউলটা কী করবো, স্পেসটা দেবে যাতে বেশি পরিমাণ ওইটার মধ্যে স্টোর করে রাখা যায়। তাছাড়া সাইটোস্কেলিটন, যেরকম মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, দেন ইন্টারমিউটেড ফিলামেন্ট, এগুলা যে ডিফারেন্ট টাইপস অফ ফিলামেন্টসগুলো আছে, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্টস, যেগুলো সেলের একটা স্ট্রাকচারালিটি প্রোভাইড করছে, সেগুলা
হলো আমাদের সাইটোস্কেলিটনের পার্ট, যে স্কেলিটন, যে সেলের একটা, যে আমরা যেরকম আমাদের বডির যে বোন সিস্টেম স্কেলেটাল সিস্টেম বলি, তো কোষেরও একটা স্কেলেটন সিস্টেম আছে যেটা ওই কোষটাকে একটা আকৃতি প্রদান করছে এবং আকৃতিটা বজায় রাখতে সাহায্য করতেছে। সেগুলো যেমন ইন্টারমিডিয়েট ফিলামেন্টস হোক, 3 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, মাইক্রোফিলামেন্টস, দেন আমাদের মাইক্রোটিউবিউলস, এগুলো। তো এখন যদি আমরা ওভারঅল দেখি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কী পার্থক্য আছে, তো উদ্ভিদ কোষের মধ্যে কোষপ্রাচীর থাকবে, প্রাণী কোষের মধ্যে কোষপ্রাচীর থাকবে না, শুধু প্লাজমা মেমব্রেন থাকবে। উদ্ভিদ কোষের মধ্যে কোষপ্রাচীর থাকবে, প্লাজমা মেমব্রেন দুটোই থাকবে। ক্লোরোপ্লাস্ট থাকবে উদ্ভিদ কোষের মধ্যে, যেটা ফটোসিনথেসিস করছে। প্রাণী কোষের মধ্যে আলোক সংশ্লেষ হয় না, তো ক্লোরোপ্লাস্ট নেই, তাই আলোক সংশ্লেষ হবে না। বৃহৎ একটা ভ্যাকুইল থাকবে, ভ্যাকুইলটা যে গহ্বরটা অনেকটা বড় থাকবে, যেটার মধ্যে খাদ্য, জল এগুলো সঞ্চয় করে রাখতে পারে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যেটা ভ্যাকুইলটা অনেক ছোট থাকে, অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে। তারপরে সেন্ট্রিউল, উদ্ভিদ কোষে সেন্ট্রিউল থাকবে না, যেটা সেন্ট্রিউলটা থাকবে কোনখানে, কোষ বিভাজনে হেল্প করবে, যেটা উদ্ভিদ কোষের কোষ বিভাজনে হেল্প করে। কিন্তু উদ্ভিদ কোষে সেটা একটা আলাদা ধরনের একটা কমপ্লেক্স থাকে, যেটার থেকে আমরা এই স্পিন্ডেল ফাইবারগুলো তৈরি হচ্ছে। উদ্ভিদ কোষের মধ্যে যেহেতু কোষপ্রাচীর আছে, তো কোষপ্রাচীরটা অনেকটা একটা কঠিন একটা আবরণী, তো একটা কোষের সাথে আরেকটা কোষের কানেকশন, যেটা বিভিন্ন যে সাইটোপ্লাজমের কানেকশন তৈরি হয়, সেটা হয় একটা ছোট্ট ছিদ্রের মাধ্যমে, যেটাকে বলছি আমরা প্লাজমোডেসমাটা। তো উদ্ভিদ কোষের মধ্যে প্লাজমোডেসমাটা থাকবে, কিন্তু সেটার মধ্যে প্লাজমোডেসমাটা থাকবে না। প্রাণী কোষের মধ্যে লাইসোজোম বেশি থাকবে, যেটা পরিপাক বা কোষীয় বর্জ্য যেগুলাকে নষ্ট করতে সাহায্য করছে। কোষের মধ্যে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, কেমিক্যালগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে নষ্ট করতে কাজ করবে লাইসোজোম। তারপরে খাদ্য সঞ্চয়, উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য সঞ্চয় হয় স্টার্চ হিসেবে, যেখানে আমাদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে সেটা গ্লাইকোজেন হিসেবে খাদ্যটারে সঞ্চয় করে রাখা হয়। উদ্ভিদের ক্ষেত্রে স্টার্চ হিসেবে সঞ্চয় করে রাখা হয়, প্রাণীদের ক্ষেত্রে সেটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখা হয়। তো এটা একটা জেনারেলাইজ, যেটা একটু ডিসকাস করলাম, সেটারই একটা মানে টেবুলেটেড ফরম্যাটে যেটা দেওয়া আছে। কোষপ্রাচীর থাকবে, যেটা সেলুলোজ দিয়ে তৈরি, সেটার মধ্যে থাকবে না। ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস হবে, এটার মধ্যে ফটোসিনথেসিস হবে না। ভ্যাকুইলটা অনেকটা বড় এবং স্থায়ী, সেটার মধ্যে ছোট এবং অস্থায়ী। সেন্ট্রিউল সাধারণত অনুপস্থিত, প্রাণী কোষে উপস্থিত। খাদ্য সঞ্চয় স্টার্চ, আর এখানে গ্লাইকোজেন। আকৃতি চতুর্ভুজাকার আর কি, বা অনিয়মিত বা গোলাকার আকৃতির থাকবে। লাইসোজোম উদ্ভিদ কোষে অনেকটা কম থাকবে, প্রাণী কোষে অনেকটা বেশি থাকবে। সো উইথ দ্যাট উই কেম টু এন্ড অফ দিস লেকচার। সো আমরা এই লেকচারের মধ্যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক কোষের মধ্যে যে বেসিক কী ডিফারেন্স আছে তার সম্বন্ধে আমরা জানলাম। তো নেক্সট লেকচারে আমরা শুরু করব যে প্রত্যেকটা যে কম্পোনেন্টগুলো আমরা, যে সেলের যে অর্গানেলগুলো আমরা দেখলাম আজকে, আমরা একটা করে ডিটেলসে আমরা তার স্ট্রাকচারগুলো এবং ফাংশনগুলো আমরা পড়ব, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। সো stay tuned for the next lecture. Thank you.